দূরের এক বনে একটা পুরনো কুয়ো ছিল। সে কুয়োর পাশে একটা বৃদ্ধ গাছ ছিল। সেই গাছের সাথে টুনির মেয়ে টুকির অনেক ভালো বন্ধুত্ব ছিল। একদিন সকালে বৃদ্ধ গাছটি বলতে থাকে, আমার বন্ধু টুকি এখনো আসছে না কেন? আমার যে খুব পিপাসা পেয়েছে। সবাইকে বললাম, কিন্তু কেউই আমাকে কুয়ো থেকে এক ফোঁটা পানি তুলে দিল না। এইবার আমি কি করব? অন্যদিকে টুকির মা টুনি অনেক অসুস্থ। মা টুকি, ঘরে তো কোনো খাবারও নেই। আর আজ তো আমি খাবার খুঁজতে যেতেও পারবো না। যে খুব ক্ষুধা লেগেছে। তুই একটু আমার জন্য খাবার আনবি মা? মা, আমি তো বনে কখনো খাবার খুঁজতে যাইনি। আর আমি জানিও না যে বনে কোথায় খাবার খুঁজতে পাওয়া যায়। মা, তুমি আমাকে একটু বলবে কোথায় গেলে আমি খাবার খুঁজে পাবো? ও, আমি তো ভুলে গিয়েছিলাম যে তুই অনেক ছোট। শোন মা, নদীর জলে এক আঙ্গুর বাড়ি আছে। সেই আঙ্গুর বাড়িতে এক সাহায্যকারী বৃদ্ধা আছে। ওই বৃদ্ধাকে আমার অসুস্থতার কথা বললেই ওই বৃদ্ধা তোকে খাবার দেবে। মা, আমি চললাম তবে খাবার আনতে। টুকি নদীর দিকে যাওয়ার জন্য রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই টুকি নদীর জলে আঙ্গুর বাড়িতে এসে উপস্থিত হয়। টুকি দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে এক বৃদ্ধা বেরিয়ে আসে। কি ব্যাপার বৎস, তোর কি কিছু লাগবে? বা বন থেকে তুই কি কোনো খবর এনেছিস? বল আমাকে। টুকি বৃদ্ধাকে তার মায়ের অসুস্থতার কথা আর খাবারের কথা বলে। এরপর বৃদ্ধা আঙ্গুর বাড়ি থেকে কিছু খাবার দেয়। আর সেগুলো নিয়ে টুকি বাড়িতে চলে আসে। মা, তুমি তো খাবার খেয়েছো, এবার আমি বনে একটু খেলতে চাই। মারে, খাবার খাওয়ার পর যে আমার শরীরটা একটু ভালো লাগছে। আমি এদিকটা সামনে নিতে পারবো। যা, তুই খেলতে যা। কি উড়ে সোজা তার বন্ধু বৃদ্ধ গাছের কাছে যায়। গাছ বন্ধু, তুমি কি আমার উপর মন খারাপ করেছো দেরি করে আসার জন্য? তুমি ঠিক আছো তো টুকি? আমার আবার ভয় লাগছিল, এটা ভেবে যে তোমার আবার কিছু হয়ে গেল কিনা। আমি তো ঠিক আছি, তোমার কিছু হয়নি তো? তাহলে তুমি এত দেরি করে আসলে কেন? এরপর টুকি গাছকে তার মায়ের কথা খুলে বলে। আজকে নিশ্চয় তোমার অনেক পিপাসা পেয়েছে, তাই না? দাঁড়াও, আমি কুয়ো থেকে তোমার গোড়ায় পানি দিয়ে দিচ্ছি। এরপর টুকি বালতিতে করে গাছের গোড়ায় পানি দিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ টুকি। জানো, আমি সকাল থেকে অনেক পাখির কাছে পানি চেয়েছি, কিন্তু কেউ আমাকে একটু পানি দেয়নি। সবাই আমাকে বৃদ্ধ বলে অবহেলা করে চলে গিয়েছে। তুমি একমাত্র পাখি যে আমাকে সব সময় সাহায্য করো গো। কিন্তু আমি তোমাকে কিছুটি দিতে পারি না। তুমি আমাকে ক্ষমা করে দিও গো টুকি। আরে আরে, তুমি কাঁদছো কেন? তুমি তো আমার অনেক ভালো বন্ধু। তুমি আমাকে কিছু দাওনি, তাতে কি হয়েছে? তুমি তো আমার সাথে বন্ধুত্ব করেছো, এটাই তো অনেক। এখন শান্ত হও তো। গাছ আর টুকি এভাবেই কথা বলতে থাকে। সন্ধে হতেই টুকি তার বাড়িতে ফিরে আসে। টুকিকে দেখে টুনি বলতে থাকে, হ্যাঁ রে মা, আজকেও তুই ওই গাছের কাছে গিয়েছিলি, তাই না রে? তোকে কতবার বলেছি ওই গাছ ভালো নয়, ভালো নয়, ভালো নয়। গাছেদের সাথে যে পাখিদের বন্ধুত্ব হয় না। না জানি ওই গাছ কোন দিন আবার তোর কোনো ক্ষতি করে দেয়। মা, ওই গাছ বন্ধু আমার অনেক ভালো বন্ধু। যদিও বা গাছ বন্ধুর বয়স বেশি, তবে ওই গাছ বন্ধু কোনোদিন আমার ক্ষতি করবে না। বুঝতে পেরেছো? তুমি দেখে নিও। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি টুকিকে একটা আপেল খেতে দেয়। মা টুকি, এই আপেলটা খেয়ে আমাকে নদী থেকে পানি এনে দে তো। ঘরে পান করার মতো যে এক ফোঁটা পানিও নেই। আমার যে আবার অনেক কাজ পড়ে আছে রে মা। না, তুমি আমাকে কলস দাও, আমি এই আপেল নদীর পাড়ে গিয়েই খাবো। টুকি টুনির কাছ থেকে কলস নিয়ে নদীর দিকে রওনা দেয়। টুকি নদীর পাড়ে গিয়ে কলসটা তার পাশে রাখে আর নিচে বসে বসে আপেল খেতে থাকে। ঠিক তখনই সেখানে কনক চলে আসে। টুকি, তুই কি না আপেল খাচ্ছিস? আমাকে একটু দে না রে।
আমি সেই কবে থেকে আপেল খাই না। দে না। এই মিথ্যেবাদী চুপ। তুই একদম মিথ্যে কথা বলবি না। আমি কালকেই দেখেছি যোগ্য কাকা বাজার থেকে আপেল কিনে নিয়ে আসছে। যা এখান থেকে। আমি তোকে কোনো আপেল দেব না। রবি কোথাকার। কনক টুকির কথা শুনে দূরের একটা গাছের ডালে গিয়ে বসে আর একা একা বলতে থাকে, টুকি, তুই আমাকে আপেল না দিয়ে মস্ত বড় ভুল করেছিস। আমি তো এর শাস্তি তোকে দেবই দেব। কিন্তু আমি ওকে কি শাস্তি দেব? এই তো পেয়েছি। এবার টুকি বুঝবি মজা। কনক কি জিনিস। কনক উঠতে থাকে আর বলতে থাকে, বাঁচাও বাঁচাও, কেউ পারুলকে বাঁচাও। পারুল যে কুয়োয় পড়ে গেছে। বাঁচাও টুকি, পারুলকে বাঁচা। তুই সত্যি বলছিস? চল চল তাহলে তাড়াতাড়ি। ওরা দুজনে কুয়োর পাড়ে আসে। বৃদ্ধা গাছ তখন ঘুমিয়ে পড়েছিল। টুকি কিছুটা দূরে থেকে বলতে থাকে, পারুল, এই পারুল, তুই কোথায় আছিস? ছাড়া দে পারুল, ছাড়া দে। আমরা যে তোকে উদ্ধার করতে এসেছি। এত দূর থেকে ডাকলে পারুল কোনো কথাই শুনতে পারবে না। তুই বরং আরো কাছে গিয়ে ডাক রে। কি যেই না আর একটু সামনে যায়, ঠিক তখনই কনক টুকিকে ধাক্কা দিয়ে কুয়োর ভেতরে ফেলে দেয় আর হাসতে হাসতে বলতে থাকে, এসব আমার বুদ্ধি ছিল। আমাকে আপেল না দিয়ে অপমান করা, তাই না? এসব তারই শাস্তি। এবার মর তুই। এসব কথা বলে কনক চলে যায় আর টুকি কুয়োর পানিতে হাবুডুবু করতে করতে বলতে থাকে, বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে এখান থেকে বাঁচাও। মা, আমি যে আমি যে কুয়োর জলে ডুবে যাচ্ছি। বাঁচাও আমাকে। অন্যদিকে টুকি বাড়িতে না ফেরায় টুনি অনেক খোঁজাখুঁজি করে। টুকিকে খুঁজতে খুঁজতে টুনি কনকদের বাড়িতে যায়। বাবা কনক, তুই কি টুকিকে দেখেছিস রে? সে তখন থেকে মেয়েটা বাড়িতে ফিরছে না। আমার যে ভীষণ চিন্তা হচ্ছে রে। না না, আমি তো টুকিকে দেখিনি। টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর বাড়িতে ফিরেও অনেক কান্না করতে থাকে। অন্যদিকে টুকি কুয়োর ভেতর থেকে কাঁদতে থাকে। অন্যদিকে গাছটি টুকির কান্না শুনে বলতে থাকে, আরে আরে, কুয়োর ভেতর থেকেই তো কান্নার শব্দ আসছে। মনে হচ্ছে কুয়োতে কেউ পড়ে গেছে। না না, পাখিটা ডুবে যাওয়ার আগেই তাকে আমার সাহায্য করা উচিত। এসব কথা বলে গাছ তার একটা ডাল বের করে কুয়োর ভেতরে পৌঁছে দেয় আর চিৎকার করে বলতে থাকে, কে কাঁদছো কুয়োর ভেতরে? আমার ডালটা ধরে উপরে উঠে এসো। এরপর টুকি গাছের ডাল ধরে উপরে উঠে আসে। গাছটা টুকিকে দেখে অবাক হয়ে যায়। এ কি টুকি, তুমি এখানে? তুমি কুয়োর ভেতরে পড়লে কি করে? টুকি গাছকে সব কথা খুলে বলে। অন্যদিকে কনক তার মাকে সবটা খুলে বলে। কনক বাবা, এটা তুই একদম ঠিক করিসনি। যদি ওই টুকি কুয়ো থেকে উঠে সবাইকে সবটা বলে দেয়, তখন কি হবে? মা, চলো তো আমরা গিয়ে দেখি ওই টুকি এখনো বেঁচে আছে কিনা। গাছ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আর যদি তুমি না থাকতে তাহলে তো আমি মরে যেতাম। আমি তোমার এই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। তখনই সেখানে কনক আর কণিকা আসে। ওরা কিছুটা দূর থেকে টুকিকে দেখে বলতে থাকে, আরে আরে, এই টুকি কি করে উপরে উঠলো? এবার তো এই টুকি সবাইকে সব কথা বলে দেবে। কনক বাবা, এবার তো মনে হচ্ছে তুই ঠিকই শাস্তি পাবি। হ্যাঁ মা, চলো আমরা আবার ওই টুকিকে কুয়োতে ফেলে দেই। কনক তুই, আমি তোকে কঠিন শাস্তি দেব। আমি তোকে আবারও কুয়োতে ফেলে দিতে এসেছি। তুই কাউকে কোনো কিছুই বলতে পারবি না। কনক আর কণিকা যে না টুকির দিকে এগিয়ে যায়। আমি থাকতে তোরা আমার বন্ধুর কোনো ক্ষতি করতে পারবি না। দাঁড়া শয়তান, আমি তোদের দেখাচ্ছি মজা। গাছ কণিকা আর কনককে মারতে থাকে আর মার খেতে খেতে ওরা সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে টুনি আসে আর টুকি টুনিকে জড়িয়ে ধরে। এরপর সবটা খুলে বলে, গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি সত্যি টুকিমা, তুই ঠিকই বলেছিলি। গাছই তোর প্রকৃত বন্ধু। আর প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায় বিপদে পড়লে। গাছ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর এখন আমি বাড়িতে ফিরে
কনক আর কণিকাকে পুলিশে ধরিয়ে দেব। এরপর টুনি তার মেয়ে টুকিকে বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে টুকি আর গাছের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায়, আর ওরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। জানি না রে বাবা, আমার শরীরটাকে বড্ড খারাপ লাগছে। আমি আমার হাত নড়াচড়া করতে পারছি না রে বাবা। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আমি মনে হয় এবার মরেই যাবো রে বাবা। তুমি কষ্ট পেও না মা, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। যত টাকা পয়সা খরচ করতে হয় আমি তাই করব। আমি তোমাকে সুস্থ করবই মা। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে রে বাবা। আমি মনে হয় আর বাঁচবো না। আমার মনে হয় সময় ফুরিয়ে এসেছে। তুমি এমন ভাবে বলো না মা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। এরপর টোনা তার মায়ের জন্য বড় বড় ডাক্তার কবিরাজ নিয়ে আসে, কিন্তু মিনু টুনটুনি কিছুতেই সুস্থ হয় না, বরং দিন দিন মিনু টুনটুনির অবস্থা আরো খারাপ হয়। মিনু একদমই হাঁটতে চলতে পারতো না। হায় ঈশ্বর, আমার মাকে আমি কিছুতেই সুস্থ করতে পারছি না। এত এত ডাক্তার কবিরাজ দেখালাম, কিন্তু কোনো উন্নতি হলো না। তাহলে এখন আমি কি করব? আমি যে এরকম অবস্থা আমার মায়ের দেখতে পাচ্ছি না। টোনা যখন একা একাই এসব কথা বলছিল, তখন টোনার বন্ধু বান্টি কবুতর আসে। টোনা, আমি জানি তুই কেন মন খারাপ করে আছিস। মাসিমার জন্য তোর অনেক কষ্ট হচ্ছে, তাই না? শোন, আর কোনো চিন্তা করিস না। আমার পরিচিত এক তান্ত্রিক বাবা আছে, চল, নিশ্চয়ই কোনো সমাধান পাবো। তুই সত্যি বলছিস? চল তাহলে, আমি যাব ওই তান্ত্রিক বাবার কাছে। আমি যে আমার মাকে ছাড়া বাঁচবো না রে বন্ধু। এরপর টোনা আর বান্টি কবুতর মিলে তান্ত্রিক বাবার কাছে যায়। কি হয়েছে তোর মায়ের? আমাকে বল তো বাছা। আমি নিশ্চয়ই তোর মাকে সুস্থ করে তুলবো। এরপর টোনা তান্ত্রিক বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি রে বাছা, তোর মায়ের এই চিকিৎসা। বুঝেছি বাছা, তোর মায়ের এই রোগের চিকিৎসা আমার জানা আছে। তবে শোন, এই রোগ কোনো ঔষধে ছাড়বে না। এই জন্য তোকে কিছু করতে হবে। আমি শুধু তোকে পথ দেখাতে পারবো। আমি আমার মাকে বাঁচাতে সব কিছু করতে রাজি আছি তান্ত্রিক বাবা। শোন, এই জঙ্গল থেকে পশ্চিমে আছে হারিয়াল নদী। ওই নদীর মাঝেই দুটি কলা গাছ আছে, আর কলা দুটি হলো নীল কলা আর লাল কলা। তুই ওই দুটি কলা ছিঁড়ে নিবি, আর লাল কলাটা তোর মাকে খেতে দিবি। তাহলে তোর মা আগের মতো হাঁটা চলা করতে পারবে। লাল কলাটা না হয় আমি আমার মাকে খেতে দিলাম, কিন্তু নীল কলাটা আমি কি করব তান্ত্রিক বাবা? সেটা সময়ই বলে দিবে, কিন্তু তোকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এবার তাহলে যা বাছা, দেরি করিস না। তান্ত্রিকের কথা শুনে টোনা আর এক মুহূর্ত দেরি করে না। টোনা পশ্চিমে হারিয়াল নদীর দিকে রওনা দেয়। সেই কখন থেকে হাঁটছি আর উড়ছি, কিন্তু এখনো কোনো নদীর সন্ধানই পেলাম না। না, আমাকে আরো জোরে জোরে হাঁটতে আর উঠতে হবে। এরপর টোনা উঠতে থাকে, আর উঠতে উঠতে হারিয়াল নদীর কিনারায় এসে পৌঁছায়, আর একটা নৌকা বাঁধা দেখতে পায়। এই তো, এখানে তো নৌকা আছে দেখছি। আমি তো অনেক ক্লান্ত, আমি বরং এই নৌকাতে করে ওই কলা গাছের কাছে যাই। মাকে যে সুস্থ করতেই হবে। এরপর টোনা দুই কলা গাছের দিকে যেতে থাকে। কাছে যেতে থাকে, আর যেতে যেতে দুই কলা গাছ দেখতে পায়। লাল কলা আর নীল কলাটা ছিঁড়ে নেয়। টোনা অনেক ক্লান্ত থাকার কারণে দিক ভুলে যায়, আর সে নিজের জঙ্গলে যাওয়ারও পথ ভুলে যায়। আরে, এই নদীর চারদিকে তো জল আর জল দেখতে পাচ্ছি, তাছাড়া আর কিছুই দেখতে পারছি না। আমাদের বনে যাওয়ার পথ কোনটা আমি তো কিছুই বুঝতে পারছি না। হায় ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও, ঈশ্বর, পথ দেখাও। এরপর টোনা নৌকা নিয়ে যেতে থাকে, আর যেতে যেতে
একটা অচেনা মায়াবিনী বনেতে পৌঁছায়, যেটা একদম নির্জন ছিল। কোনো পাখিরই বসবাস ছিল না সেখানে। আরে, এটা আমি কোন বনে এসে পৌঁছালাম? আমি তো এর কিছুই চিনি না। এখন আমি আমার বাড়িতে যাওয়ার পথ কোথায় খুঁজে পাবো? এ কেমন বিপদে পড়লাম আমি। না, সামনে বরং এগিয়ে যাই, যদি কোনো পাখির দেখা পাই তাহলে আমাদের বৃন্দাবনে যাওয়ার পথ খুঁজে নেব। এরপর টোনা থলেতে দুটো কলা নিয়ে বনের ভিতর দিয়ে হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে কোনো বাড়িরই দেখা পায় না। এরপর টোনা আরো সামনে যেতে থাকে। এমন সময় টোনা ছোট্ট একটি কুঠির দেখতে পায়। ওই তো একটা ছোট্ট কুঠির, যাই গিয়ে দেখি কোনো পাখিকে পাই কিনা। এরপর টোনা সেই কুঠিরে গিয়ে ঠক ঠক শব্দ করতে থাকে। এমন সময় একটি বৃদ্ধ পাখি দরজা খোলে। কে বাবা তুমি? তোমাকে তো এর আগে কখনো এই নির্জন গ্রামে দেখিনি। কোনো কি বিপদে পড়েছ? আসলে ঠাকুমা, আমি পথ ভুলে আপনাদের এই জঙ্গলে চলে এসেছি। আমাকে দয়া করে বলবেন এখান থেকে বৃন্দাবন জঙ্গলে যাওয়ার পথ কোনটা? ও, তুমি বুঝি ওখান থেকে এসেছো? ও জঙ্গল তো এখান থেকে অনেক দূর। তোমার যেতে একদিন সময় লাগবে। এখান থেকে সোজা পথ ধরে যাও। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, এবার আমি আসি। এরপর টোনা যেই না ওখান থেকে যেতে ধরে, বাছা, তোকে দেখে মনে হলো তুই অনেক ক্লান্ত। এদিকে যে সন্ধে হয়ে এলো, তার থেকে বড় তুই এখানে বিশ্রাম নে, কাল না হয় চলে যাস। টোনা অনেক ক্লান্ত হওয়ার কারণে বৃদ্ধাকে আর না করতে পারে না। এরপর টোনা সেই রাতটা বিশ্রাম নেওয়ার জন্য বৃদ্ধার বাড়িতে থেকে যাওয়ার জন্য রাজি হয়। টোনা কুঠিরে ঢোকার পর দেখে যে কুঠিরের ভিতরে অনেক সুন্দরী একটা মেয়ে। টোনা এত সুন্দর মেয়ে দেখে অনেক অবাক হয়ে যায়। বুড়িমা, তোমাদের এই কুঠিরে কি তোমরা দুজন একাই থাকো? আর কেউ নেই তোমাদের? না বাছা, এটা আমার নাতনি। আমার ছেলে আর ছেলের বউ অনেক আগেই মারা গেছে। সেই থেকে আমরা দুজনই এই কুঠিরেই থাকি। তুই এত প্রশ্ন করিস না তো, খাবার দিচ্ছি, চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। এরপর টোনা আর কোনো প্রশ্ন করে না। আর তারপরে রাত হয়ে আসে। টোনা খাবার খাওয়া শেষ করে শুয়ে পড়ে, কিন্তু টোনা দু চোখে যেন কোনো ঘুম নেই। আমার কেন যেন মনে হচ্ছে এই দুই ঠাকুমা নাতনি কোনো রহস্যে ঘেরা। কিছু তো একটা লুকিয়ে আছে এদের মাঝে। এই টুনির সাথে ওর ঠাকুমার চেহারার কোনো মিল নেই। টোনা এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে তাই সে নিজেও বলতে পারে না। গভীর রাতে টুনির আস্তে আস্তে ডাক শুনে টোনার ঘুম ভেঙে যায়। টুনা, আপনি উঠেছেন? শুনুন, আপনি এক্ষুনি পালিয়ে যান এখান থেকে। এখান থেকে যাওয়ার পর দুটো পাহাড় দেখতে পারবেন। দুটো পাহাড়ের পরে আপনাদের বন। সকাল হওয়ার আগে পালিয়ে যান আপনি, পালিয়ে যান। কিন্তু কেন? আপনি আমাকে সব রহস্য খুলে বলুন তো। কে এই বৃদ্ধা? আসলে উনি কোনো বৃদ্ধা না, উনি একটা রাক্ষসী। আমাকে আটকে রেখেছে, আর উনি আপনাকে কালকে সকালে বলি দিবে। পালিয়ে যান আপনি, পালিয়ে যান। না, আমি তোমাকে বিপদে রেখে যাব না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে। পাগলামো করবেন না আপনি, আপনি এখান থেকে একাই যান। টুনির কথায় টোনা অনেক ভাবতে থাকে। আর টোনার মাথায় তান্ত্রিকের বাকি নীল কলার কথা মনে পড়ে। আর টোনা বলতে থাকে, এবার আমি বাকি কলাটার কাজ বুঝতে পেরেছি। এরপর টোনা তার থলে থেকে নীল কলাটা বের করে আর টুনির হাতে দেয়। আর বৃদ্ধারূপী রাক্ষসীকে খাওয়াতে বলে। আর টুনি পরের দিন সকালে ছলনা করে বৃদ্ধাকে নীল কলাটি খেতে দেয়। আর বৃদ্ধা কলাটি খেতেই সেখানে ভস্ম হয়ে যায়।
টুনি, আমাদের কাজ শেষ, এবার চলো। আমার মাকে যে সুস্থ করতে হবে। এক্ষুনি চলো তুমিও। এরপর টোনা টুনিকে নিয়ে তার মায়ের কাছে যায়। আর লাল কলাটি খেতেই মিনু সুস্থ হয়। আর টোনা মিনুকে সব কথা খুলে বলে। এরপর টোনার সাথে টুনির অনেক ধুমধাম করে বিয়ে সম্পূর্ণ হয়। আর ওরা সবাই অনেক সুখে দিন কাটাতে থাকে। করত। আর টুনির বাসার পাশেই এক কাকলি কাক বাসা বানিয়ে থাকতো। টুনি দিদি, আজ পিঙ্কি দিদির মেয়ের জন্মদিন, আমাকে নেমন্তন্ন করেছে, আমি ওখানেই যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে গো? দেখ কাকলি, তোকে নিমন্ত্রণ করেছে, তুই যা, আমাকে ডাকতে এসেছিস কেন? হ্যাঁ, আর তুই ভাবলি কি করে? হ্যাঁ, আমার মতো এত সুন্দরী টুনি পাখি তোর মতো কালো ভূতনির সাথে যাবে? তোর সাথে আমাকে মানায় নাকি? হ্যাঁ টুনি দিদি, তুমি এভাবে বলছো কেন? উপরওয়ালাই তো আমাকে কালো বানিয়েছে বলো, আর এজন্যই তো আমি কালো হয়েছি, তাই না? আচ্ছা কাকুলি, তুই তোর এমন কুৎসিত কালো চেহারা নিয়ে বনে কিভাবে ঘুরে বেড়াস বলতো? তোর কি একটু লজ্জা লাগে না রে? আর দেখ আমি কত সুন্দর, আর আমি এত সুন্দর বলে বনের সব পাখিরা আমার সাথে বন্ধুত্ব করতে আসে, আর তুই কালো বলে তো তোর সাথে কেউই বন্ধুত্ব করতে চায় না। ছি ছি। দেখো টুনি দিদি, তুমি কিন্তু তোমার সৌন্দর্য নিয়ে অনেক অহংকার করে ফেলছো। মনে রেখো, সৌন্দর্যের অহংকার কিন্তু বেশি দিন থাকে না, আর একদিন দেখবে তোমার এই সৌন্দর্যের জন্য তুমি বিপদে পড়বে। ইস, হয়েছে, থাক, তোকে আর জ্ঞান দিতে হবে না রে। আমার মতো সুন্দরী টুনি কখনোই বিপদে পড়বে না, বুঝলি? তুই যা তো এখন এখান থেকে, তুই আমার সামনে আর কখনোই আসবি না, তোকে দেখলেই আমার গাটা ঘিন ঘিন করে, দূর হ বলছি। টুনির কথা শুনে কাকলি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। টুনি এভাবেই জঙ্গলের পাখিদের সাথে খারাপ ব্যবহার করত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন জঙ্গলের পাখিরা টুনির কাছে আসে। কি গো টুনি দিদি, তুমি এভাবে আপন মনে গান গেয়ে ঘুরে বেড়াচ্ছ যে? বর্ষাকাল তো চলে এলো, তুমি তোমার বাসাটা মজবুত করবে না? তা বলছি কি টুনি দিদি, আমরা তো বনের সকলে মিলে কাঠ সংগ্রহ করতে যাচ্ছি, তুমিও চলো না আমাদের সাথে? শোনো বিউটি দিদি, আমাকে নিয়ে তোমাদের অত ভাবতে হবে না, বুঝেছো? আমারটা আমি নিজেই বুঝে নেব, আর তোমাদের মতো কুৎসিত পাখিদের সাথে আমি কিছুতেই যাব না। যাও যাও, তোমরা যাও তো এখান থেকে। বাবা টুনি দিদি, আজকাল দেখছি তোমার রূপের যা তেজ হয়েছে, তোমাকে তো কোনো ভালো কথা বলাই যায় না। তোমার এই রূপের অহংকারের পতন একদিন ঠিক হবে, দেখে নিও। এই চলো তো, চলো সবাই, আমরা এই অহংকারী টুনির কাছে কেউ আসবো না। এসব কথা বলে জঙ্গলের পাখিরা সেখান থেকে চলে যায়। আর টুনি মনে মনে ভাবতে থাকে, আমি কিনা ওদের মতো কুৎসিত পাখিদের সাথে বনে কাঠ আর ফল সংগ্রহ করতে যাব? আমার মনে হয় কোনো মান সম্মান নেই, আর এই পাখিদের শখ কত, আমাকে নিয়ে যেতে এসেছে যত সব। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অহংকারী টুনি বনের সব পাখিদের সাথে এভাবে সব সময় খারাপ ব্যবহার করত, আর নিজের সৌন্দর্য নিয়ে অনেক অহংকার করত, আর কারণে অকারণে পাখিদের অপমান করত। এরপর বর্ষাকাল চলে আসে। একদিন মিঠু তোতা নামে বৃদ্ধ পাখি টুনির বাড়িতে আশ্রয়ের জন্য আসে। মারে, কেউ বাসায় আছিস? আমাকে একটু আশ্রয় দিবি? আমি যে বৃষ্টিতে একেবারে ভিজে যাচ্ছি। এভাবে বৃদ্ধা মিঠু তোতা টুনির দরজা ধাক্কাতে থাকে, আর তখনই টুনি রেগে দরজা খুলে বলতে থাকে, এই যে বুড়ো, আপনার সমস্যাটা কি বলুন তো? এভাবে চিৎকার করছেন কেন? আর দিলেন তো আমার শান্তির ঘুমটা নষ্ট করে। এই বৃষ্টির দিনে কত আরাম আয়েশ করে আমি ঘুমাচ্ছিলাম, আর আপনি এসে আমার ঘুমটাই নষ্ট করে দিলেন। এখন যদি ঘুম না হওয়ার জন্য আমার চোখের নিচে কালো দাগ পড়ে, তখন কি হবে? হ্যাঁ, তখন তো আমার সৌন্দর্য কমে যাবে। যে শোনেন, আপনি চলে যান তো এখান থেকে, আমি আপনাকে কোনো আশ্রয় দিতে পারবো না। মারে, এমন করে বলিস না রে মা, আমায় একটুখানি আশ্রয় দে, বৃষ্টি থেমে গেলে আমি তো চলে যাব, একটু দয়া কর মা। এই যে শুনুন, কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবেন না। আপনার মতো এরকম কুৎসিত পাখিকে আমি কিছুতেই আশ্রয় দিতে পারবো না, আর আপনাকে কেই বা আশ্রয় দেবে? হ্যাঁ, আপনার শরীর তো পুরোই ভেজে গেছে, ছি ছি, কত নোংরা লেগে আছে। আপনি চলে যান তো এখান থেকে, আমি কিছুতেই আপনাকে আশ্রয় দিতে পারবো না। এসব চিৎকার শুনে পাশ থেকে কাকলি কাক বলে ওঠে,
এই যে বৃদ্ধা মেশো, আপনি আমার ঘরে এসে আশ্রয় নিন। ওই টুনি দিদি আপনাকে কিছুতেই আশ্রয় দেবে না। সে তো তার সৌন্দর্যের মোহে পড়ে আছে। অন্যদের কষ্ট কি করে বুঝবে সে? আসুন মেশো, আমার ঘরে আসুন। এরপর বৃদ্ধা মিঠু তোতা কাকলি কাকের ঘরে গিয়ে আশ্রয় নেয়। আর তখন টুনি মনে মনে ভাবতে থাকে, এই কাকলি তো বড্ড বার বেড়ে গেছে। ওকে কিছুতেই এখানে থাকতে দেওয়া যাবে না। সব সময় আমার পেছনে লেগেই থাকে। ওকে যেভাবেই হোক এখান থেকে তাড়াতেই হবে, সে যে করেই হোক। পেয়েছি একটা বুদ্ধি। কাকলি, তোকে কিভাবে এবার মজা দেখাই সেটা কালকেই বুঝবি। এভাবেই সেই দিনটা কেটে যায় আর বৃষ্টিও থেমে যায়। তখন টুনি কাকলির কাছে গিয়ে মিষ্টি সুরে বলতে থাকে, কাকলি, ও কাকলি, শোনো, আমরা তো প্রতিবেশী, তাই এত ঝগড়াঝাটি আর হিংসে করে কি হবে বলো? চলো আজ থেকে আমরা বন্ধু হয়ে যাই আর সব সময় আমরা মিলেমিশেই থাকবো। টুনির মুখে এমন মিষ্টি কথা শুনে কাকলি কাক তো ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে টুনি দিদি, তুমি সত্যি সত্যি বলছো নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজকে সূর্য কোন দিকে উঠেছে গো? পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে? দূর পাগলি, কি যে বলিস না তুই। সূর্য তো পূর্ব দিকেই উঠেছে। শুনেছি পাশের জঙ্গলে একটা বড় আম গাছ আছে। চল না, আমরা দুজনে গিয়ে সেখান থেকে মন ভরে আম খেয়ে আসি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে তাই চলো। কাকলি কাক টুনির এমন মিষ্টি কথা বিশ্বাস করে আর টুনির সাথে আম গাছের কাছে যায়। আর তখনই টুনি মনে মনে বলতে থাকে, আরে বোকা কাকলি, তুই আমার চালাকি তো কিছুই বুঝতে পারলি না। আজই তোর শেষ দিন হবে, কেননা ওই আম গাছ তো জঙ্গলের রাজা ঈগলের। ওই আম গাছে যে আম খেতে যায় তাকে যে ঈগল খেয়ে ফেলে। আর আমি তো দেখতে সুন্দর, তাই ঈগল তো আমাকে খাবেই না। এরপর তারা দুজনে মিলে আম গাছের কাছে যায় আর গিয়ে ঈগলকে দেখতে পায়। আরে আরে টুনি দিদি, এখানে তো ওই পাখি খেকো ঈগলকে দেখতে পাচ্ছি। চলো চলো টুনি দিদি, আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো। আরে আরে কাকলি, একদম ভয় পাস না। আমার মতো সুন্দরী পাখি থাকতে তোর কিসের ভয় রে? চল চল। এরপর টুনি আর কাকলি সেই আম গাছের ডালে গিয়ে বসে আর তাদেরকে দেখে ঈগল রাজা তো ভীষণ খুশি হয়। আহা, কতদিন পর দুটো পাখি পেয়েছি। আজ তো দেখি ভালোই খাওয়া হবে। জিভে তো আমার জল এসে গেছে, কিন্তু এখন কাকে আমি খাই? রাজা মশাই, আমি আপনার জন্য এই কাকলিকে ধরে এনেছি। আপনি আগে ওকেই খেয়ে নিন। আর আমি তো অনেক সুন্দর পাখি, আপনি বরং আমার সাথে বন্ধুত্ব করুন। টুনির মুখে এসব কথা শুনে কাকলি কাকের আর বুঝতে বাকি থাকলো না যে টুনি তাকে এখানে চালাকি করে এনেছে। এই ভেবে কাকলি কাকের মন ভীষণ খারাপ হয়। না না টুনি, তুই তো দেখতে খুবই সুন্দর পাখি। আহা, আর খুবই মোটা তাজা। আমি তো আজ তোকেই খাবো। আহা, আয় আয়, কাছে আয়, গপ গপ করে তোকে খেয়ে নেই। আর ওই কাকলি তো অনেক কালো, আমি কিছুতেই ওকে খাবো না, আমি তোকেই খাবো। হা 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 হা। এসব কথা শুনে টুনি ভীষণ ভয় পেয়ে যায়। দেখেছো টুনি দিদি, আমি তোমাকে একদিন বলেছিলাম না তোমার এই সৌন্দর্যের জন্য তুমি একদিন বিপদে পড়বে? আর দেখলে তো আজ তাই হলো। ছিলাম কি টুনি দিদি, এত অহংকার একদম ভালো নয়। এসব বলে কাকলি কাক সেখান থেকে চলে যায় আর ঈগল টুনিকে ধরে খেতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো অহংকারী টুনির কিভাবে পতন হলো। তাই আমাদের কখনোই কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই। অহংকার বেশি দিন থাকে না, ঠিক তার পতন হবে। তাই আমাদের অহংকার থেকে দূরে থাকতে হবে, কেননা অহংকার আমাদের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।